ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু সিবিএ। আমি সুব্রত। আজ তোমাদের সাথে আছি একাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস নিয়ে। এর আগের ক্লাসে তোমরা দেখেছো তোমাদের যে পাঠ্যপুস্তক তার মধ্যে ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে বলা আছে। সেখানে তোমরা দেখেছো প্রথমে মানব সভ্যতার ইতিহাসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক। এই তিন যুগের উপর ভিত্তি করে আমরা মানব সভ্যতার ইতিহাসকে আমরা দেখি। এবার মেনলি তারপরে তোমরা যে সেকেন্ড বিষয়টা দেখেছো সেই ক্লাসে তোমরা দেখেছিলে যে এই প্রাচীন যুগের যে ইতিহাস সেটাকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি। কি কি সেটা? প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। তারপরের যে বিষয়টা তোমরা দেখলে, আবার আমরা যেহেতু এই প্রাচীন কালে মানুষ সব থেকে বেশি সময় কাটিয়েছে, তাই আমরা আবার এই প্রাগৈতিহাসিক যুগকেও আবার আমরা তিন ভাগে ভাগ করলাম। সেই তিনটে ভাগও তোমরা দেখলে। এইবার এই যেহেতু আমাদের যুগ বিভাজন সম্পর্কে আইডিয়া হয়ে গেল, এইবার এই যুগের ইতিহাস আমরা কিসের ভিত্তিতে জানি সেটাকে বলা হয়, যার ভিত্তিতে জানি সেটাকে বলা হয় উপাদান। সেই উপাদান সম্পর্কে আমরা এবার আজকে ডিটেলসে পড়বো। তো আজকে আমরা কি দেখব? আর্লি সোর্সেস অ্যান্ড দ্যার নেচার, অর্থাৎ যে ইতিহাসের আদি পর্বের যে উপাদানগুলো তাদের প্রকৃতি এবং তাদের নেচার। তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখব? তার সঙ্গে সঙ্গে এগুলোকে কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা বুঝবো। তার সঙ্গে সঙ্গে এই উপাদানগুলোর বোঝার যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে কোন বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আমরা বুঝি সেটা দেখব। তারপরে এই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে বা এই যে প্রাচীনকালের যে উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো, সেগুলো অনেকগুলো ভাগ আছে। জীবাশ্ম আছে এবং তার সঙ্গে সঙ্গে প্রস্তর যুগের বিভিন্ন যে হাতিয়ারগুলো, এই যে তোমরা ছবিগুলো দেখলে বুঝতে পারবে, এই দেখো হাত কুঠারের ছবি, তার মধ্যে দিয়ে তোমরা দেখতে পারবে। তারপরে এই নব্যপ্রস্তর যুগের ছবি, গুহাচিত্র, তারপরে বিভিন্ন শিলালিপি, এই সমস্ত বিষয় দিয়ে আজকে আমরা কিন্তু গোটা ক্লাসটা আলোচনা করব। তাহলে চলো আজকে যে প্রথম বিষয়, তাহলে আমরা সেটা দিয়ে শুরু করি। আজকে আমাদের যে প্রথম বিষয় আলোচনার সেটা হবে যে ইতিহাসের এই যে আদি উপাদান, এই আদি উপাদানের প্রকৃতিটা কি, এই প্রকৃতিটা কি এটা প্রথমে আমরা বুঝে নিই। দেখো, প্রকৃতি বুঝতে গেলে আগে তোমরা দু তিনটে বিষয় বুঝে নাও, তাহলে তোমরা এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঐতিহাসিক যখন কোনো কিছুর উপর মত প্রদান করেন বা কোনো কিছুকে বলেন যে এইখানে এই জিনিসটা এরকম ছিল, বা তোমরা অনেকেই জানবে, যদি দুটো উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন হরপ্পা সভ্যতার এই যে আমরা মহাদেব বা মহাকাল বলি বা শিব বলি, তার যে একদম প্রাচীনতম নিদর্শন সেটা কিন্তু হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে। সেটা পশুপতি দেবের ছবি মূর্তি বলে অনেকেই মনে করেছে। তারপরে এই যে গণেশের যে মূর্তি, ভীমবেটকায় যে ছবি পাওয়া গেছে, সেখানে কিন্তু গণেশের আদি ইনস্ক্রিপশন কিন্তু এই যে ছবি কিন্তু পাওয়া গেছে। এই যে বিষয়গুলো বলছেন, এইগুলো কিসের উপর ভিত্তি করে বলছেন? এই আদি উপাদান যেগুলো, মানে এইগুলো যেগুলো এই যে ইন্টারপ্রিটেশন গুলো আছে, এই ইন্টারপ্রিটেশন গুলো কিসের উপর ভিত্তি করে? মেনলি দুটো বিষয়ের উপর ভিত্তি করে। যার উপর ভিত্তি করে বলা হয় সেটাকে বলা হয় উপাদান। এই উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লিটারারি আর একটা হচ্ছে আর্কিওলজি। লিটারারি মানে হচ্ছে লিখিত উপাদান বলতে পারো বা সাহিত্যিক উপাদান বলতে পারো। আর্কিওলজি মানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে পারো বা পুরাতাত্ত্বিক উপাদান বলতে পারো। এইবার এই লিখিত উপাদান আর এই যে পুরাতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা যে বিভাজনটা করলাম, এই বিভাজনটা করা কতখানি ঠিক এবং কতখানি ভুল, এই বিষয়টা বুঝতে গেলে তোমাদেরকে কিন্তু উপেন্দ্র সিং এর একটা বই আছে, আ হিস্ট্রি অফ এনসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডাইভাল ইন্ডিয়া ফ্রম স্টোন এজ টু দ্য 12th century। ওই বইয়ের যদি তোমরা 13 নম্বর পেজে দেখো, তাই ওইখানে একটা কোড তুলে দেওয়া হয়েছে। আমি কোডটা তোমাদের সামনে তুলে ধরেছি, আমি কোডটা একবার রিডিং পড়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে সর্টিফাই করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে, উনি কি বলেছেন? অল হিস্ট্রিক্যাল ইন্টারপ্রিটেশনস আর আলটিমেটলি বেসড অন এভিডেন্স derived from the sources of history, conventionally derived into two categories, literary and archaeology. From a historian point of view, literary sources including all text, long or short, written or oral, archaeological sources including all tangible material remains. But these distinctions are not absolute. All remains of the past, including literary manuscript, are actually material in nature, and certain kind of archaeological sources which have written on them inscriptions, coins and inscribed image can be considered both material object and text. তোমাদের সুবিধার্থে আমি এটাকে একটা মোটামুটি বাংলাও করে দিয়েছি, তোমরা ওটা এখান থেকে পড়ে নিতে পারবে। আমি যদি এর মেন আর্গুমেন্টটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে মেন আর্গুমেন্টটা কি তোমাদেরও বুঝতে সুবিধা হবে। উনি বললেন যে প্রত্নতাত্ত্বিক উপাদান, আদি উপাদান যেটাকে ইতিহাসের, সেটাকে মেনলি আমরা সবাই দুই ভাগেই ভাগ করেছি। একটা হচ্ছে সাহিত্যিক উপাদান বা পুরাতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদান বা লিখিত উপাদান বলেছি, পুরাতাত্ত্বিক বা প্রত্নতাত্ত্বিক উপাদান বলেছি। এইবার এই যে বিভাজনটা আমরা করেছি,
এই বিভাজনের মধ্যে একটা সমস্যা উনি লক্ষ্য করেছেন। উনি বলেছেন যে যখন ঐতিহাসিক এইগুলোকে পাঠ করেন তখন উনি ঐতিহাসিককে সাহিত্যিক উপাদানকেও পুরাতাত্ত্বিক উপাদানের মতো পাঠ করতে হয়, অর্থাৎ লিখিত যে সমস্ত উপাদানগুলো এইগুলোকে কখনো কখনো পুরাতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল এভিডেন্সের মতো করে পাঠ করতে হয়, আবার কখনো কখনো পুরাতাত্ত্বিক উপাদানগুলোকে সাহিত্যিক উপাদানের মতো করে পাঠ করতে হয়। এটাই ছিল ওনার মেন আর্গুমেন্ট। এইবার তোমাদের মেন ক্লাসের মধ্যে ঢুকে যায়, যেটা তোমাদের এমসিকিউ বেস শর্ট কোয়েশ্চেন্স, তাই তোমাদের অনেকগুলো ফ্যাকচুয়াল ডাটা মনে রাখতে হবে। এবার তোমাদেরকে দেখি সেই ফ্যাকচুয়াল বিষয়গুলো কি কি। এবার দেখো, ইতিহাসের আদি উপাদানকে দুই ভাগে ভাগ করা গেছে, সেটা তোমাকে প্রথম থেকেই আলোচনা করছি, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং লিখিত উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে এই বিষয়টা একটু জেনে নিই। প্রত্নতাত্ত্বিক উপাদান কি? প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে সেই সমস্ত বস্তুগত নিদর্শনকে বোঝায় যা অতীতের মানুষের জীবনধারা, সংস্কৃতি এবং পরিবেশের সাথে সম্পর্কিত। এই উপাদানগুলি প্রাচীন সভ্যতার বিভিন্ন দিক উদ্ঘাটন করে এবং ইতিহাস ও পরিবেশ বিজ্ঞানের এক সহযোগী হিসেবে কাজ করে। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে ভৌত ধ্বংসাবশেষ, পরিবেশগত তথ্য, জৈব অবশেষ এবং জীবাশ্ম, প্রাকৃতিক, সাংস্কৃতিক, ভূদৃশ্যাবলী ইত্যাদি এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে থাকে। তোমাদের এই প্রত্নতাত্ত্বিক উপাদান কাকে বলে এইরকম ব্রডার সেন্সে মুখস্থ রাখতে হবে না, যেহেতু এর একটা তোমাদের যদি একটা স্ট্রাকচারালি ফ্রেমওয়ার্ক তোমার মধ্যে থাকে তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কি কি। সেই জন্য আমি এই সংজ্ঞাটাকে বা বিষয়টাকে তোমাদের সামনে এইভাবে উপস্থাপন করলাম। নেক্সট হচ্ছে এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো, এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর একটা কিন্তু পদ্ধতি আছে, একটা বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেই কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে ঐতিহাসিকরা ওই বৈজ্ঞানিক পদ্ধতির পন্থা অবলম্বন করে তারপরে ওগুলোকে ইতিহাসে ব্যবহার করে। সেই বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি কি সেই সম্পর্কে আমরা জেনে নিই। দুটো পদ্ধতির মাধ্যমে প্রত্নবস্তুর কাল নির্ণয় করা হয়। প্রত্নবস্তু মানে হচ্ছে প্রাচীন কালের বিভিন্ন বস্তু। একটা হচ্ছে আপেক্ষিক কাল নির্ণয়, সেটা হচ্ছে রিলেটিভ ডেটিং, এবং দ্বিতীয় হচ্ছে সঠিক কাল নির্ণয়, অ্যাবসোলুট ডেটিং। এই সঠিক কাল নির্ণয়ের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো আবার অনেকগুলো বিশেষ পদ্ধতি অবলম্বনে এই পদ্ধতিটা চলে। সেই পদ্ধতিগুলো কি কি? একটা হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি, C14 পদ্ধতি। এটা খুব ভালো করে নোট করবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে প্রত্নবস্তুর সাল নির্ণয় করা হয়। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। ডেন্ড্রোক্রোনোলজিটা কি এটা সম্পর্কে জাস্ট একটু বলে রাখি। ডেন্ড্রোক্রোনোলজি হচ্ছে যে গাছকে তোমরা যদি কাটো, গাছের গুঁড়িকে, সেখানে দেখবে অনেকগুলো লেয়ার দেখতে পাওয়া যায়, মানে গোল গোল, একটা দেখবে একটু কালচে রঙের, তারপরটা দেখবে একটু হলুদ রঙের। এইগুলোর স্টাডি করে ওই গাছটার বয়স কত ছিল সেই সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। নেক্সট হচ্ছে পটাশিয়াম অর্গান পদ্ধতি, থার্মোলুমিনেসেন্স পদ্ধতি এবং ইলেকট্রিক স্পেন্স রেজোনেন্স। এই ESR পদ্ধতি কিন্তু আজকের দিনে খুব বেশি ইউজ হচ্ছে। এই গেল তোমাদের বৈজ্ঞানিক পদ্ধতি, যে বৈজ্ঞানিক পদ্ধতিকে অবলম্বন করে প্রাচীনকালের যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আছে তার ইতিহাস আমরা উদ্ঘাটন করি। সেই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো কি কি, যেগুলোকে এই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে আমরা পাঠ করি? এক হচ্ছে জীবাশ্ম, যেটাকে ফসিল বলে। নেক্সট হচ্ছে প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি। থার্ড হচ্ছে গুহাচিত্র, এবং ফোর্থ হচ্ছে প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ। এবার আমরা এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে যে ঢুকে গেলাম, প্রত্নতাত্ত্বিক উপাদানের ডিভিশনের মধ্যে, এবার আমরা পরপর এই প্রত্নতাত্ত্বিক উপাদানের সম্পর্কে জেনে নেব। তোমরা যদি এইগুলো খুব মন দিয়ে দেখো তাহলে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনের এখান থেকে 80% কিন্তু তোমাদের হয়ে যাবে, আর 20% তোমাদের প্র্যাকটিস। একদম 100% এখান থেকে হবে না, এটা তোমাদেরকে মাথায় রেখেই চলতে হবে। আর 20% কিন্তু MCQ প্র্যাকটিসের মধ্যেই হবে। নেক্সট যেটা তোমাদের এই বিষয়ের মধ্যে জানবে সেটা হচ্ছে জীবাশ্ম। জীবাশ্ম কি? জীবাশ্ম হচ্ছে জীব এবং অশ্ব, মানে জীব, সেটা জীব দেহের, সেটা তোমার বিভিন্ন প্রাণী হতে পারে বা উদ্ভিদ হতে পারে। সেই প্রাণী বা উদ্ভিদের যখন বিভিন্ন অংশ যখন কস্তুরীভূত হয়ে যায়, মানে দীর্ঘদিন পাথরের উপর তাপে এবং চাপে যখন ওই ছাপটা ফেলে রাখে, তখন সেটা জীবাশ্ম হয়ে যায়। এই জীবাশ্মর ক্ষেত্রে, এই জীবাশ্ম কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানের একটা বিরাট বড় মানে ফ্যাক্টর। আদি সোর্সেস হিস্ট্রি রাইটিংটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু জীবাশ্ম একটা প্রধান উপাদান। এই ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের মধ্যে দিয়ে মনে রাখবে। একটা ফ্যাকচুয়াল ডাটা তোমাদের যেটা মুখস্থ রাখতে হবে, তাছাড়া কোনো কিছু করার নেই, সেটা হচ্ছে চার্লস লয়েলের নাম। চার্লস লয়েল এই জীবাশ্ম কাল নির্ণয়ের জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। এবার এই জীবাশ্ম থেকে আমরা কি কি জানতে পারি? প্রথম যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পৃথিবীর আবহাওয়ায় যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে গেছে সেই সম্পর্কিত বিষয়গুলো কিন্তু আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া
এই প্রত্নতাত্ত্বিক জীবাশ্মগুলোর মধ্য থেকেই কিন্তু আমরা জানতে পারি। কিরকম কিরকম জিনিস জানতে পেরেছি আজ অব্দি, যেমন পৃথিবীতে আজ পর্যন্ত 4টি বা তার বেশি হিমযুগ ছিল। এই যে হিমযুগ, এই হিমযুগ সম্পর্কে কিন্তু আমরা এই জীবাশ্মগুলো থেকে জানতে পেরেছি। নেক্সট, মানুষের এই যে বিবর্তন, এই যে হঠাৎ করে মানুষ আজকে এত এই যে ইন্টেলিজেন্ট হয়ে গেছে, এত বুদ্ধিমান হয়ে গেছে, দক্ষ মানুষ হয়ে গেছে, এই যে জীবন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের বিষয়গুলো কিন্তু, এই যে বিবর্তন বা পরিবর্তনের বিষয়গুলো কিন্তু আমরা এই জীবাশ্ম থেকে জানতে পারি। যদি উদাহরণ হিসেবে দেখো তাহলে বুঝতে পারবে, ভারত এবং কেনিয়াতে রামাপিথেকাস বলে একটা তোমার পাওয়া গেছে, জীবাশ্ম পাওয়া গেছে। এইখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, মানুষের কে বোঝার জন্য আমরা হোমো বলে একটা ক্যাটাগরাইজ করেছি, এবং এই হোমোর মধ্যে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সিপিয়েন্স, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এই সমস্ত বিভাজনগুলো কিন্তু আছে। এবং হোমো যে ফসিল, হোমো ফসিলের ক্ষেত্রে ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে কিন্তু হোমো ইরেক্টাসেরই কিন্তু বেশি উদাহরণ আমরা পেয়েছি। এবার ভারত এবং কেনিয়াতে যেটা পেয়েছি রামাপিথেকাস, এটা মেনলি ওই হোমো ইরেক্টাসেরই সমসাময়িক। এই রামাপিথেকাসের আমরা যে তোমার হোমো ফসিলটা পেয়েছি বা জীবাশ্মটা পেয়েছি, তার থেকে তার বিবর্তন সম্পর্কে জানতে পারি। দক্ষিণ আফ্রিকায় যদি আমরা দেখি অস্ট্রালোপিথেকাস, তারপরে জিনজেনথাপাস, চীনের যদি পিকিং মানব দেখো, তারপরে হাইডেলবার্গ মানব সম্পর্কে জানবে, নিয়ান্ডারথাল মানব সম্পর্কে জানবে, তারপরে রোডিসীয় মানব, তারপরে ক্রো ম্যাগনন মানব সম্পর্কে তোমরা কিন্তু এই জীবাশ্মগুলো আমরা পেয়েছি। এবং এই জীবাশ্মগুলো এই যে মানুষের এই যে দীর্ঘ পরিবর্তন তা বা বিবর্তন, এই বিবর্তন সম্পর্কে কিন্তু প্রচুর তথ্য আমাদের সামনে এনেছে। এবং তোমরা যারা মানুষের ইতিহাস নিয়ে যদি পরবর্তীকালে, এই যে মানুষের এই ক্রমবর্ধমান বিবর্তনের ইতিহাস নিয়ে কেউ যদি পরবর্তীকালে জানতে চাও বা ইন্টারেস্টেড হও, তাহলে কিন্তু তোমাদেরকে এই সমস্ত হিউম্যান ফসিলেরই কিন্তু অধ্যয়ন করতে হবে, তবেই তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে। নেক্সট যেটা জীবাশ্মর পরে, সেটা হচ্ছে প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যাদি। প্রাচীন মানুষের বিভিন্ন হাতিয়ার এবং অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি আছে, এই দ্রব্যাদিগুলো থেকেই আমরা কিন্তু প্রাচীন যুগের এই যে ডিভিশনটা করেছিলাম, প্রাগৈতিহাসিক যুগে যে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম, সেটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। এই যে প্রস্তর যুগগুলোর আমরা কিন্তু ইতিহাস জানতে পারি। কি কি? যেমন তোমরা যে প্রাচীন প্রস্তর যুগ যেটা প্যালিওলিথিক এজ, প্যালিওলিথিক এজে মানুষের ব্যবহার্য হাতিয়ারগুলোর নেচার যদি লক্ষ্য করো, তাহলে দেখবে সেগুলো ভোঁতা এবং অমসৃণ। এবং এই প্যালিওলিথিক এজেই মানুষ হাত কোঠার বানাতে শিখেছিল। মধ্যপ্রস্তর যুগের যদি তুমি দেখো, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ, এই মেসোলিথিক এজকে আবার মাইক্রোলিথিক এজও বলা হয়, অর্থাৎ ক্ষুদ্র প্রস্তর যুগ। কেন ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়? এর আগের যে যুগটা ছিল প্রাচীন প্রস্তর যুগ, এই প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলোর থেকে মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো কিন্তু এরকম ভোঁতা বা অমসৃণ ছিল না, এগুলো কিন্তু আকারে ছোট হয়েছিল। এবং আকারটা প্রায় সাইজে যেটা ছিল সেটা হচ্ছে 1 সেমি থেকে 5 সেমি। এই মধ্যপ্রস্তর যুগের পর যে যুগটা আছে সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ। নিওলিথিক এজে কিন্তু হাতিয়ারের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন চলে এসেছিল, সেটা হচ্ছে কাস্তে, হামানদিস্তা, শিল নোড়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নব্যপ্রস্তর যুগে কিন্তু ব্যবহার হতে শুরু করেছিল। তার সঙ্গে সঙ্গে স্থায়ী বসতি, মানুষ গোষ্ঠীবদ্ধভাবে স্থায়ী বসবাস করতে শুরু করেছিল। নেক্সট হচ্ছে মৃৎশিল্প। এই নব্যপ্রস্তর যুগেই কিন্তু কুমোরের চাকা, যে তোমরা পরবর্তীকালে যে পোটারির হিস্ট্রি পড়বে, বিভিন্ন রকম মাটির পত্র, সেটা কিন্তু এই নব্যপ্রস্তর যুগ থেকে কিন্তু শুরু হয়েছিল। আচ্ছা, এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। নব্যপ্রস্তর যুগের ক্ষেত্রে ঐতিহাসিক গর্ডন চাইল্ড ভারতের নব্যপ্রস্তর যুগে কিন্তু বলেছেন যেটা হচ্ছে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে নব্যপ্রস্তর যুগটা। কি এই বৈপ্লবিক পরিবর্তনটা নব্যপ্রস্তর যুগে? এই নব্যপ্রস্তর যুগ উনি কেন বিপ্লবী যুগ বলেছেন, তার কারণ হচ্ছে এর আগে অবধি মানুষ শুধুমাত্র খাদ্য সংগ্রাহক ছিল। এই যে মানুষের এই নব্যপ্রস্তর যুগ একটা বিরাট বড় পরিবর্তন এনে দেয় মানুষের জীবনশৈলীতে বা বিবর্তনের ক্ষেত্রে। সেই পরিবর্তনটা কি? মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে উপনীত হয়। এই যে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে উপনীত হচ্ছে, সেটা কিসের উপর ভিত্তি করে বলছি? সেই যুগের অনেক অবশেষ পাওয়া গেছে, কিন্তু তোমরা যদি লক্ষ্য করো ওই যুগে ব্যবহার্য বিভিন্ন হাতিয়ার, সেই হাতিয়ারের মধ্যেই কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারবে। যেমন কাস্তে, হামানদিস্তা, শিলনোড়া। কাস্তে কি কাজে ব্যবহার লাগে? বুঝতেই পারছো যে ধান, গম, জব, এই সমস্ত বিষয়গুলো কাটার কাজে। অর্থাৎ এই যে বিবর্তনটা হয়েছিল খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক, এই যে পরিবর্তনটা, এই যে ট্রানজিশনটা, এটা কিন্তু তার সেই যুগে ব্যবহার্য বিভিন্ন হাতিয়ারের মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট হচ্ছে তাম্রপ্রস্তর যুগ।
তাম্রপ্রস্তর যুগে মানুষ তামার ব্যবহার শিখেছিল, এবং মেইনলি যেটা তাম্রপ্রস্তর যুগে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে তামার সঙ্গে টিন মিশিয়ে এই যুগের মানুষ, তাম্রপ্রস্তর যুগের মানুষ কিন্তু ব্রোঞ্জ বানাতে শিখেছিল। নেক্সট হচ্ছে লৌহ যুগ। ওই লৌহ যুগে মানুষ লোহার ব্যবহার শিখেছিল। এই লৌহ যুগের পর থেকে ভারতবর্ষে কিন্তু দেখতে পাবে, ভারতবর্ষের ইতিহাসের পার্সপেক্টিভ থেকে পরবর্তী আমরা দেখবে যে বৈদিক যুগের সূত্রপাত হচ্ছে। এবার আমরা এই যদি হাতিয়ারের ডিভিশনটা যেটা আমরা পড়লাম, এটা যদি আমরা ছবিতে দেখে নিই, তাহলে কিন্তু তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেই জন্য আমি অনেকগুলো ছবি তোমাদের কাছে দিয়েছি। দেখো, প্রাচীন প্রস্তর যুগ। প্রথমে বলি যে প্রাচীন প্রস্তর যুগে আমরা কিন্তু তিনটে ভাগে ভাগ করেছিলাম। যদি আগের ক্লাসটা লক্ষ্য করো তাহলে সেখানে দেখতে পাবে লোয়ার প্যালিওলিথিক এজ, মানে হচ্ছে নিম্ন লোয়ার প্যালিওলিথিক এজ, মিডল প্যালিওলিথিক এজ আর আপার প্যালিওলিথিক এজ। লোয়ার প্যালিওলিথিক এজের কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই উপরের দিকে যেগুলো আছে, ওই যে প্রথম দুটো আছে, এগুলো কিন্তু লোয়ার প্যালিওলিথিক এজের তোমার হাতিয়ার। তারপরটা দেখো মিডল প্যালিওলিথিক এজের। তারপরের নিচের গুলো যদি দেখো, এটা দেখতে পারবে আপার প্যালিওলিথিক এজের। প্রাচীন প্রস্তর যুগের হাতে, এবার যদি তুমি টোটাল ওভারঅল প্রাচীন প্রস্তর যুগটাকে নাও, প্রাচীন প্রস্তর যুগটা তো তিনটে ভাগে বিভক্ত, এবার ওভারঅল প্রাচীন প্রস্তর যুগটাকে যদি নাও, প্রাচীন প্রস্তর যুগে যেটা সব থেকে বড় পরিবর্তন হাতিয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে হাত কুঠার। আমি এটা স্পেশালি মেনশন করেছি, এবং তোমাদের যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়ো, এটা কিন্তু মনে রাখতে হবে যে হাত কুঠার কিন্তু প্রাচীন প্রস্তর যুগে সব থেকে বড় হাতিয়ার। মানে সব থেকে বলতে পারো যে এই যে স্টুল ম্যানুফ্যাকচারিং হিউম্যানের যে উপনীত হলো মানুষ এবার যে হাতিয়ার তৈরি করতে পারলো, এই হাতিয়ার তৈরি করতে পারা মানুষের যে উপনীত হয়েছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে হাত কুঠার। এই দেখো হাত কুঠারের ছবিটাও তোমাদের সামনে আমি দিয়েছি। এই যে প্রত্যেকটা স্টেজে দেখাচ্ছে মানুষ কিভাবে এই হাত কুঠারটাকে কিভাবে যে বিবর্তন হয়েছে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপরে তোমরা দেখলে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে কি পরিবর্তন দেখলে? মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলো মেইনলি অনেক আকারে ছোট হয়েছে, সেই জন্য মধ্যপ্রস্তর যুগে কিন্তু ক্ষুদ্র প্রস্তর যুগে বলা হয়, মাইক্রোলিথিক এজ। এটা কিন্তু মাথায় রাখবে। এই দেখো, আমি বলেছিলাম যে মধ্যপ্রস্তর যুগে 1 সেমি থেকে 5 সেমিতে হাতিয়ারগুলো, মানে যে সমস্ত হাতিয়ারগুলো ছিল সেগুলো কিন্তু 1 সেমি থেকে 5 সেমিতে চলে এসেছিল। এই দেখো, তার প্রত্যেকটা হাতিয়ারের যে পরিমাপগুলো দেওয়া হয়েছে ওগুলো প্রায় 1 সেমি থেকে 5 সেমি। এটা গেল মধ্যপ্রস্তর যুগ। নেক্সট তোমাদের যেটা আছে সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ তো বললামই, এটা একটা মানে একটা ঐতিহাসিক পরিবর্তন ঘটে গেছে নব্যপ্রস্তর যুগে। সেটা ঐতিহাসিক গর্ডেন চাইল্ড সেই জন্য নব্যপ্রস্তর যুগে বিপ্লবের যুগের সমতুল্য বলে উল্লেখ করেছেন। নব্যপ্রস্তর যুগের কারণ মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক উপনীত হয়েছে, তার ছাপ কিন্তু এই হাতিয়ারের মধ্যেই স্পষ্ট। দেখো বিভিন্ন হাতিয়ার যেগুলো কিন্তু নব্যপ্রস্তর যুগে এই যে খাদ্য উৎপাদক মানুষ, তার কিন্তু ছাপ কিন্তু এই হাতিয়ারের মধ্যে পাওয়া যায়। আরেকটা ছবি আমি এখানে ভুলে গেছি দিতে, সেটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের মানুষ কিন্তু কুমোরের চাকার ব্যবহার শিখেছিল। এই কুমোরের চাকার ব্যবহারের ফলে যেটা হয়েছিল, পটারি, মৃৎশিল্পর ক্ষেত্রেও কিন্তু নব্যপ্রস্তর যুগ একটা বিরাট বড় পরিবর্তন এনেছিল। ঠিক আছে, ওটা আমি হয়তো পরে অন্য কোনো ক্লাসে ওর একটা ছবি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, বা তোমরা কেউ গুগল করে নিতে পারো, নব্যপ্রস্তর যুগের ছবি, মৃৎশিল্পের ছবি বলে তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট যেটা, এই যে ডিভিশনটা প্রত্নতাত্ত্বিক যুগে, প্রত্নতাত্ত্বিক উপাদানে, প্রথমটা আমরা জীবাশ্ম দেখলাম, তারপরে মানুষের ব্যবহার্য বিভিন্ন হাতিয়ার দেখলাম। থার্ড হচ্ছে গুহা চিত্র। এই গুহা চিত্র কিন্তু বিরাট একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ তোমরা অনেকেই জানো যে মানুষ যখন একদম প্রাইমারি স্টেজে ছিল, প্রাথমিক পর্বে ছিল, তখন তো মানুষ বনে বসবাস করছে। তো বনে তো তাকে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকতে হয়। তাহলে মানুষ কি করেছে, বনে থাকার পাশাপাশি ওই বন অঞ্চলের আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলোতে গুহা ছিল, সেই গুহাগুলোতেও কিন্তু মানুষ বসবাস করত। তার বিভিন্ন ছাপ কিন্তু আমরা বিভিন্ন গুহার বিভিন্ন বিষয় থেকে আমরা পাই। সেটা কি? সেটা দেখো, আদিম গুহার শিল্পকলাগুলো যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাবো আদিম গুহাতে বিভিন্ন ছবি আঁকা হয়েছে। কিসের ছবি আঁকা হয়েছে? গন্ডার, ম্যামথ, বাইসন, হরিণ, ভালুক প্রভৃতির ছবি। তার মধ্যে দিয়ে আরো কিছু বিষয় ইম্পর্টেন্ট আছে। সেগুলো কি? এই দলবদ্ধভাবে মানুষ যে শিকার করতে যাচ্ছে, দলবদ্ধভাবে যে শিকার, এই ছবিগুলো কিন্তু, বা নিত্যরত মানুষ অনেকজন একসঙ্গে একত্রিত হয়ে যে মানুষ আনন্দ করছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই আদিম যুগের গুহার আর শিল্পকলার মধ্যে কিন্তু ফুটে উঠেছে। এইখানে একটা বিষয় মনে রাখবে, যদি তোমাদের শর্ট কোশ্চেনে তুলে দেয় যে এইগুলো কি শুধুমাত্র শিল্পকলার জন্যই হয়েছিল, এই যে বিভিন্ন প্রাণীর বা পশুর ছবি আঁকা, তাহলে উত্তর কিন্তু হবে না। আদিমকালে যে সমস্ত ছবিগুলো, এগুলো শুধুমাত্র কিন্তু তোমার একটা শিল্পকলার আর উন্নতির ছাপ নয়, এর সঙ্গে সঙ্গে জড়িয়েছিল মানুষের ধর্মীয় বিশ্বাস এবং জাদু বিশ্বাসের মতো বিষয়গুলো। নেক্সট হচ্ছে যে এর উদাহরণ আর কোথায় পাই? প্রাচীন ইউরোপের যদি আমরা দৃষ্টান্ত দেখি, তাহলে
ফ্রান্স এবং স্পেনে তো আমরা অনেক পাই, প্রায় ফ্রান্সে তো প্রায় 1000-এরও বেশি তোমার এরকম গুহা আছে যেখানে অনেক চিত্র পাওয়া যায়। স্পেনে যদি আমরা পার্টিকুলারলি দেখি তাহলে স্পেনে আলতামিরা গুহাতে এরকম বিভিন্ন তোমার চিত্র পাই। এবার যেহেতু আমাদের ভারতে একটু বেশি ডিটেলসে জানা উচিত, কারণ আমরা যেহেতু ভারতের ইতিহাস, আমরা তো ভারতীয়, তাই শুধুমাত্র এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে না হলেও একটু এক্সাম পয়েন্ট অফ ভিউ বাইরে গিয়েও ভারতের যে সমস্ত ছবিগুলো পাওয়া গেছে, গুহা চিত্রগুলো পাওয়া গেছে, তার সম্পর্কে একটু ডিটেলসে জানা উচিত। ভারতের দৃষ্টান্ত দিলে ভারতের মধ্যপ্রদেশের রায়সেন জেলার ভীমবেটকা, বিহারের নয়দা জেলা, কাশ্মীর প্রভৃতি স্থান থেকে কিন্তু ভারতের গুহাচিত্র পাওয়া গেছে। আমি তোমাদেরকে ভীমবেটকা সম্পর্কে একটু ডিটেলসে বলে দিচ্ছি, যেটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে। ভীমবেটকার ক্ষেত্রে যেটা হয়েছে, ওখানে প্রায় 760টার কাছাকাছি রক শেল্টার ছিল, মানে যেখানে মানুষ বসবাস করত। আর তোমার প্রায় 600-র উপর, মানে সংখ্যাটা প্রায় 640 এরকম হয়তো হবে, যেখানে ওই 640-এর কাছাকাছি যেখানে মানুষ ছবি এঁকেছে, পেন্টিং পাওয়া গেছে। তারপরে আরো বিভিন্ন সংখ্যা আছে, ওখানে 29টা প্রজাতির ছবি পাওয়া গেছে। তারপরে ওখানে ছবিগুলোতে রঙের ব্যবহার দেখা গেছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, যখন আরো ডিটেলসে যখন ভীমবেটকার অধ্যয়ন করা হলো, তখন দেখা গেল ভীমবেটকার ক্ষেত্রে ওখানকার যে নিচেকার সয়েলটা, মাটিটা, সেটা হচ্ছে অ্যাসিডিক। তো এই অ্যাসিড প্রবণ হওয়ার জন্য ওখানে কোনো হাড় বা প্রাণীর কঙ্কাল বা ফসিল কিন্তু পাওয়া যায়নি। যে হোমো ফসিলগুলো যেগুলো আগের ক্ষেত্রে আমরা দেখলাম, সেটা কিন্তু ভীমবেটকাতে পাওয়া যায়নি। তার ফলে আমরা হয়তো ভীমবেটকার যে আরো ডিটেলস জানতে পারতাম, সেটা কিন্তু জানতে পারলাম না। তবে ভীমবেটকার ক্ষেত্রে যদি তোমরা আরো একটু ডিটেলসে জানো, তাহলে দেখতে পারবে যে ভীমবেটকা একদম ওই যে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছে এবং প্রায় মিডিভেল এজ, মধ্যযুগ অব্দি এই যে লম্বা ট্রানজিশন, এই ট্রানজিশনের ছাপ কিন্তু ভীমবেটকাতে পাওয়া যায়। বিভিন্ন সময়ের ছবি এবং বিশেষ করে মেসোলিথিক এজের ছবি কিন্তু সব থেকে বেশি ভীমবেটকাতেই পাওয়া যায়। এগুলো তোমাদের গুহাচিত্র। এবার গুহাচিত্রর পরে যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাচীন সমাধি এবং প্রাচীন ধর্ম সংস্থানের ধ্বংসাবশেষ। এগুলো কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানেরই অংশ। এগুলো কি? এটা হচ্ছে প্রাচীন সমাধি বা প্রাচীন ধর্ম সংস্থানের যে ধ্বংসাবশেষের ক্ষেত্রে যে বিষয়টা তোমার মাথায় রাখতে হবে, হরপ্পা সভ্যতাতেও আমি তোমাদেরকে আগের দিনই বলেছি যে হরপ্পা সভ্যতা আর যে প্রাক পর্বটা, সেটা তো প্রাগৈতিহাসিকের সঙ্গে যায়, এবং তার পরের পর্বটা প্রায় ঐতিহাসিক যুগের সঙ্গে যায়, মানে প্রায় ঐতিহাসিক যুগের সমসাময়িক। হরপ্পা সভ্যতাতেও কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে হরপ্পা সভ্যতাতেও কিন্তু বিভিন্ন তোমার এরকম সমাধি ক্ষেত্র পাওয়া গেছে, যে সমাধি ক্ষেত্র থেকে নানান উপাদান আমরা পেয়েছি। সেটা আমি পরে আসছি ডিটেলসে। তোমাদের ওভারঅল ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে তো বিষয়টা বুঝতে হবে, তাই তোমাদের ওয়ার্ল্ডের যেগুলো সব থেকে বড় বড় খোঁজ এখনো অবধি হয়েছে সেই সম্পর্কে একটু জেনে নিন। সমাধি ক্ষেত্রে যেমন প্রামিডের নামটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো মিশরের রাজাদের সমাধিগুলোকে বলা হতো প্রামিড। মিশরের প্রায় পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 40টা প্রামিড পাওয়া গেছে। এই প্রামিডগুলো আসলে কি হতো? প্রামিডগুলোতে কি থাকতো? মিশরের রাজাদের ডেড বডিগুলোকে, মানে একটা ধর্মীয় বিশ্বাস মানুষের মধ্যে ছিল। সেই বিশ্বাসটা কি? এই যে মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে, মৃত্যুর পরই কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না। এই ধরনের বিশ্বাস থেকে ওরা কি করতো? মানুষের দেহটাকে মমি বানাতো, বিভিন্ন তোমার দ্রব্যাদি দিয়ে সেটাকে মমি বানিয়ে সেটাকে পিরামিডের মধ্যে রাখা হতো। এটা কিন্তু তাদের বিশ্বাসের মধ্যেই ছিল, যেটা মিশরের বিভিন্ন সমাধি ক্ষেত্রে বা পিরামিডের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। এই পিরামিডগুলোও কিন্তু সেই যুগের মানুষের ধর্ম বিশ্বাস এবং সেই যুগের মানুষের চিন্তা ভাবনার কতটা বিকাশ হয়েছে, সেই যুগের মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্রের ইতিহাস কিন্তু আমাদের সামনে তুলে ধরে। নেক্সট যে বিষয়, সেটা হচ্ছে ধর্মসংস্থান। ধর্মসংস্থানের উদাহরণ কথা এলেই সবার আগে যেটা মনে রাখতে হয়, জিগুরাতের কথা। কি এই জিগুরাত? জিগুরাত হচ্ছে প্রাচীন সময়ে একজন করে নগর দেবতা এবং প্রত্যেক নগরে একটা করে বিশাল মন্দির থাকতো। এই মন্দিরগুলোকেই বলা হতো জিগুরাত। এবং এই জিগুরাতগুলো যদি নেচার তুমি বিশ্লেষণ করো, তাহলে দেখতে পাবে এই জিগুরাতগুলো নেচার ছিল অনেকটা দুর্গের মতো। এতে সর্ষের গোলা থেকে আরম্ভ করে অস্ত্রগার, তারপরে ধান ভান্ডার, সবই কিন্তু এই জিগুরাতগুলোতে থাকতো। এরপরে এটা তো মোটামুটি তোমাদের প্রত্নতাত্ত্বিক উপাদানের এই পার্টগুলো হয়ে গেল। নেক্সট পার্ট তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে লিখিত উপাদান। প্রথমে বলে রাখি, আজকে লিখিত উপাদান আমি পুরো ডিটেলসে আলোচনা করব না। লিখিত উপাদানের জাস্ট প্রথম পার্টটা, লিপিটা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো, কারণ নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের পড়তে ভালো লাগবে না। পরবর্তী বিষয়গুলো নেক্সট দিন আমি করিয়ে দেবো। লিপির ক্ষেত্রে আচ্ছা, প্রথমে বলে রাখি যে লিখিত উপাদান যেটা, অনেকে এটাকে সাহিত্যিক উপাদানও বলেছে, লিখিত উপাদানের কোন কোন বিষয়গুলো লিখিত উপাদানের মধ্যে পড়ে, আগে সেটা বুঝে নাও।
লিপি পড়ে লিখিত উপাদানের মধ্যে, মুদ্রা পড়ে, ধর্মগ্রন্থ পড়ে, সাহিত্য গ্রন্থ, বৈদেশিক বিবরণ এবং সরকারি দলিলপত্র কিন্তু এই লিখিত উপাদানের মধ্যে পড়ে। এবার তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লিপি ও তার গুরুত্বটা কিন্তু আজকে আমরা ডিটেলসে দেখবো। লিপি ও তার গুরুত্বের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে লিপিগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়েছে এবং লিপিগুলোর অনেকগুলো বিষয় আছে, কিছু ইংলিশ টার্মও আছে যেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। শর্ট কোশ্চেনের মানে এমসিকিউ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিশাল ইম্পর্টেন্ট। সেটা কি, যদি আমরা দেখি তাহলে লিপিগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো শিলালেখ, স্তম্ভলেখ, গুহালেখ, তাম্রলেখ প্রভৃতি বিভিন্ন ভাবে কিন্তু এই লিপিগুলোকে দেখানো হয়েছে। এই লিপিগুলোর ক্ষেত্রে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এপিগ্রাফি। এপিগ্রাফি কি, লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি। আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্যালিগ্রাফি। প্যালিগ্রাফি কি, লিপির বিষয়বস্তুর অধ্যয়নটাকে বলা হয় তোমার প্যালিগ্রাফি। নেক্সট হচ্ছে লেখমালা। লেখমালা কাকে বলে, লেখমালা হচ্ছে লিপিগুলি যখন অর্থপূর্ণভাবে বাক্যের আকারে কোনো মাধ্যমে উৎকীর্ণ করা হয় তখন সেটাকে বলা হয় কিন্তু লেখমালা। চলো এবার আমরা নেক্সট দেখে নিই বিভিন্ন লিপি ও তার বৈশিষ্ট্য। বিভিন্ন লিপি বলতে গেলে প্রথমেই যে লিপির কথাটা আসবে সেটা হচ্ছে সুমেরীয় লিপি। সুমেরীয় লিপি, এই লিপিগুলো প্রথম যদি তুমি নেচারটা দেখো দেখবে সবগুলো প্রায় চিত্রলিপির কাছাকাছি এবং চিত্রলিপি থেকে এগুলো কিন্তু ইভলভ হয়েছে, বিবর্তন হয়েছে। তো সুমেরীয় লিপি প্রথমে চিত্রলিপি ছিল, চিত্রলিপি থেকে তার বিবর্তিত হয়ে যে নামগুলো তার হয়েছে সেটা হচ্ছে কোণাক্ষ লিপিও অনেকে বলে, বানমুখ লিপিও বলে, অনেকে আবার কিউনিফর্ম লিপি বলে। এই কিউনিফর্ম নামটা বেশি মনে রাখবে কারণ কিউনিফর্ম নামটাই বেশি কিন্তু দেয় পরীক্ষাতে। এই লিপি সুমেরীয় লিপির যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি বা নেচারগুলো দেখি, প্রথম দিকে যখন এই লিপিটা এসেছিল তখন কিন্তু এটা প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। পরবর্তীকালে এটা যখন আরো পরিবর্তন ঘটেছে তখন এই লিপিটা তখন দেখবে বাঁ দিক থেকে ডান দিকে লেখা শুরু হয়েছে। এই সুমেরীয় লিপিতে যে পদ্ধতিটা ইউজ হয়েছে সেটা হচ্ছে কিউনিফর্ম। এই সুমেরীয় লিপিটাকে কিউনিফর্ম লিপি বলা হয়। তো এই যে হুমায়ুবি বলে একজন রাজা ছিলেন, তার যে আইন সংহিতা, এটা হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতা। এই আইন সংহিতাতে প্রথম কিন্তু ওই কিউনিফর্ম লিপি ব্যবহার করে এই টোটাল আইন সংহিতাটাকে লেখা হয়েছে এবং এই আইন সংহিতাটা 282টা সূত্র আছে এই আইন সংহিতাতে। আর এই আইন সংহিতা সম্পর্কে তোমরা আরো একটা জিনিস মাথায় রাখবে, এটা 1901 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে। আর এই কিউনিফর্ম যে লিপি এটা কিন্তু আক্কাদে এবং তারও বিভিন্ন পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু এই সুমেরীয় পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল আক্কাদেও তো কিন্তু এই কিউনিফর্ম লিপির কিন্তু ব্যবহার ছিল। এবার তোমরা দেখো কিউনিফর্ম লিপিটা কি রকম ছিল। এই দেখো এই ছবির মধ্যে কিউনিফর্ম লিপির চরিত্রটা তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে, কিউনিফর্ম লিপিটা কেমন দেখতে ছিল আর কিউনিফর্ম লিপির বিষয়বস্তু কি ছিল। যদি খুব ভালো করে লক্ষ্য করো দেখতে পাবে একটা কাদাকে মানে পাটার মতো করে তার উপরে নল খাকড়া বা নরুন দিয়ে খুব শক্ত করে এটার মধ্যে লেখা আছে। তার ফলে যেটা হয়েছে এই লিপিগুলো কিন্তু প্রায় 3000-4000 পরেও কিন্তু তার কিন্তু রূপের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ সোর্সেসের ক্ষেত্রে কি হয়, সবসময় সোর্সেসগুলো আমরা একই রকম ভাবে পাই না, কারণ প্রকৃতির বিভিন্ন বিষয়ের কন্টাক্টে এসে সেগুলোর কিন্তু নানান রকমের পরিবর্তন ঘটে যায়, কিন্তু এই লিপিগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। নেক্সট তোমরা যে বিষয়টা আমরা বললাম তোমাদেরকে সেটা হচ্ছে হামুরাবির আইন সংহিতা। এই দেখো এই হচ্ছে আইন সংহিতা, এটা হচ্ছে প্রথম পৃথিবীর লিখিত আইন সংহিতা। আর হামুরাবি হচ্ছে এই আইন সংহিতার যিনি লিখেছেন। তো অর্থাৎ এটাও তোমার ছবিটা দেখো কিউনিফর্ম লিপিতেই লেখা, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমরা তো সুমেরীয় লিপি দেখলে, তারপর হচ্ছে মিশরীয় লিপি। মিশরীয় লিপি তোমরা অনেকেই জানো, মিশরীয় লিপিকে বলা হয় হাইরোগ্লিফিক লিপি। এই হাইরোগ্লিফিক লিপি মিশরীয় লিপিকে বলা হয়। মিশরীয় লিপির আরো একটা নাম ছিল, সেই নামটা কি, সেটা হচ্ছে এই লিপির বিভিন্ন জায়গার ব্যবহারের কারণে এই মিশরীয়রা কিন্তু এই নামটা দিয়েছিল। কোথায় কোথায় এই লিপি ব্যবহার হতো, মন্দির গাত্রে, কবরস্থানে, রাজকীয় বা ধর্মীয় বিভিন্ন ব্যাপারে, এই সমস্ত স্থানে এই লিপির ব্যবহারের জন্য মিশরীয়রা এই লিপির নাম দিয়েছিল দেবলিপি। এইবার এই লিপির ক্ষেত্রে, কারণ এই লিপিটা কিন্তু প্রচন্ড জটিল ছিল, সেই জন্য এই লিপিটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হতো না। তার ফলে মিশরের পুরোহিতরা ব্যবসা বাণিজ্যের জন্য আর এক ধরনের লিপির আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে হাইরেটিক লিপি। এই হাইরেটিক লিপিটাও যথেষ্ট জটিল ছিল। তারপরে যে লিপিটা এসেছিল সেটা হচ্ছে ডিমোটিক লিপি। এই ডিমোটিক লিপিটাই কিন্তু হচ্ছে জনসাধারণের লিপি। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে দিয়ে দেবে, জনসাধারণের লিপি কোন লিপিকে বলা হয়। এবার প্রাচীন মিশরের ক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা সুমেরে ছিল না, সেটা হচ্ছে প্যাপিরাস বা স্বর জাতীয় যে গাছের ছালের উপরে যে লিখবার পদ্ধতি, এটা কিন্তু প্রাচীন সুমেরীয়তে ছিল না, এটা কিন্তু মিশরে এসে দেখা যাবে।
এর ক্ষেত্রে আরেকটা বিষয়, এই যে আমরা লিপির কথাগুলো বললাম যে হাইরোগ্লিফিক লিপি, তারপরে হাইরেটিক লিপি, ডিমোটিক লিপি, এইগুলো আমরা জানলাম কোথা থেকে বা কোন সোর্সেসের উপর ডিপেন্ড করে এগুলো বলছি। ফরাসি সম্রাট নেপোলিয়ান যখন মিশর আক্রমণ করে পুরোটা দখল করে নেবেন ভেবেছিলেন, তার যে সৈনিক ছিলেন পিয়ার ফ্রাঁসোয়া বুচার্ড, তিনি 1799 খ্রিস্টাব্দে মিশরে রোজেটা বা রশিদ নামক স্থানে প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিক লিপি, তারপরে ডিমোটিক লিপি এবং প্রাচীন গ্রিক লিপিগুলোর ওর একটা কিন্তু প্রস্তরখণ্ড আবিষ্কার করেছিল। এই প্রস্তরখণ্ডকে আসলে রোজেটা প্রস্তর নামে পরিচিত। এই প্রস্তরখণ্ড থেকে আমরা কিন্তু এই লিপি সম্পর্কে আরো বিভিন্ন তথ্য পাই। নেক্সট যেটা, এই দেখো হাইরোগ্লিফিক লিপি, তোমরা দেখে নাও কিরকম, এইটাকে চিত্রলিপিও অনেকে বলেছে। এই দেখো হাইরোগ্লিফিক লিপি তোমরা যদি লক্ষ্য করো, পুরো ছবি এঁকে এঁকে কিন্তু এটা বুঝিয়েছে। নেক্সট যদি দেখো, সেটা হচ্ছে ভারতীয় লিপি। ভারতীয় লিপির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে অনেকগুলো লিপির নাম এখানে পাবে। বিশেষ করে সিন্ধু লিপিটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই হরপ্পা সভ্যতার লিপি হচ্ছে সিন্ধু লিপি। এই লিপি কিন্তু আজও পাঠোদ্ধার হয়নি। এটাকে অনেকেই বলেছেন যে এই লিপি চিত্রলিপির স্তরটা অতিক্রম করেছিল, কিন্তু ধ্বনিযুক্ত আক্ষরিক লিপিতে রূপান্তরিত হতে পারেনি। অর্থাৎ অর্থ প্রদানকারী একটা লিপিতে কিন্তু এটা রূপান্তরিত হতে পারেনি। ভারতের ক্ষেত্রে তাহলে কোন লিপির পাঠোদ্ধার হয়েছে এরকম লিপি কি? সেটা হচ্ছে সহগৌর তাম্রলিপি। এই সহগৌর তাম্রলিপিতে এটা হচ্ছে প্রাচীনতম লিপি, যেটা সম্রাট অশোকের জন্মের 50 বছর পূর্বে রচিত। কেন সম্রাট অশোকের নামটা এলো? কারণ সম্রাট অশোকের যে শিলালিপি সেটা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা মার্কার, বিরাট বড় মার্কার। কারণ ভারতবর্ষের অনেকেই ওই সময় থেকেই, আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে অনেকেই সম্রাট অশোকের লিপির সময় থেকেই কিন্তু ভারতবর্ষের যে ঐতিহাসিক যুগ, সেই ঐতিহাসিক যুগ বলে অনেকেই দাবি করেছেন। কিন্তু তার আগেও সহগৌর তাম্রলিপি ছিল। অন্যান্য লিপির মধ্যে তোমরা পারস্যের বেহেস্তিন লেখ পাবে, তারপরে আসিরিয়ার চিত্রলিপি পাবে, এশিয়া মাইনরের বোঘাজকই পাবে, তারপরে নকশি ইউরোস্তম পাবে। এই সমস্ত প্রভৃতি লিপিগুলো তোমরা পাবে। এই হচ্ছে সিন্ধু লিপি। এই দেখো ছবিটা দেখে নাও ভালো করে। এই লিপির কিন্তু পাঠোদ্ধার হয়নি। এই লিপির একটা সবথেকে বড় বৈশিষ্ট্য, এই লিপিটা চিত্র স্তর থেকে একটু উন্নত স্তরে পৌঁছেছিল, চিত্রলিপি স্তর থেকে একটু উন্নত স্তরে পৌঁছেছিল, কিন্তু ধ্বনিযুক্ত আক্ষরিক শব্দ কিন্তু এই লিপি কিন্তু প্রদান করতে পারে না। নেক্সট হচ্ছে যে লিপি পাঠোদ্ধার হচ্ছে সেটা হচ্ছে সহগৌর তাম্রলিপি। এই হচ্ছে তোমাদের সহগৌর তাম্রলিপি। তাহলে এই তোমাদের আজকে এই ক্লাসটা এর পর্যন্তই থাকলো। আচ্ছা, এই আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে বিভিন্ন এই লিপির বৈশিষ্ট্যগুলো কি কি, এই লিপিগুলো থেকে আমরা কি কি জিনিস জানতে পারি, ইতিহাসের পয়েন্ট অফ ভিউ থেকে এই লিপি কি কাজে লাগে। সেটা হচ্ছে এই লিপিগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী, যে তোমাদেরকে বললাম যে এই লিপিগুলোর কিন্তু পরিবর্তন সেইভাবে হয় না। নেক্সট হচ্ছে অপরিবর্তিত। থার্ড হচ্ছে এই লিপিগুলো থেকে রাজ্য সীমা অনুমান করা যায়। ফোর্থ হচ্ছে এই লিপিগুলো থেকে সময়কাল অনুমান করা যায়। আর ফিফথ হচ্ছে এই লিপিগুলো বাকি যে সমস্ত সোর্সেসগুলো আমরা পাই সেই সোর্সেসের একটা বিশ্বাসযোগ্যতা যাচাই করে। যদি আমরা উদাহরণ হিসেবে তোমাদেরকে একটা বিষয় এর সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবে যে হরপ্পা সভ্যতায় বিভিন্ন ওই যে সমস্ত স্থানগুলো ছিল তাদের সঙ্গে যে বিদেশিদের, বিশেষ করে মেসোপটেমিয়ার যে বাণিজ্য ছিল, তার কিন্তু প্রমাণ পাওয়া যায় সেই সময়ের বিভিন্ন সিলমোহর এবং লিপি থেকে। থার্ড হচ্ছে শাসন নীতি সম্পর্কে অনুমান করা যায়, যেটা তোমরা অশোকের ক্ষেত্রে জানবে, বা ওই যে হুমায়ুনের আইন সংহিতা, সেটা হুমায়ুন কিভাবে তার দেশটাকে শাসন করতো সেই পদ্ধতি সম্পর্কে তো আমরা ওই আইন সংহিতা থেকেই জানতে পারি। অর্থাৎ লিপি কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, এই সমস্ত বিষয়গুলো বা সেই সময়ের বিভিন্ন যে সমাজের ধর্ম, রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন বিষয়গুলো কিন্তু ইতিহাসের বা ঐতিহাসিকের সামনে তুলে ধরে এবং ঐতিহাসিক সেই বিষয়গুলো আমাদেরকে লিখিত আকারে প্রদান করেন, এবং সেই সময়ের ইতিহাস কিন্তু আমরা এই বিষয়ের মধ্যে দিয়ে জানতে পারি। চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা যে বিষয়গুলো বাদ গেল, মুদ্রা, তারপরে সাহিত্যিক উপাদান, ধর্মীয় উপাদান, তারপরে সরকারি দলিলপত্র, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।